অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আলোচনার বিষয় ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস। আমরা এই আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলোর কনসেপ্ট এবং কোর ফিচার্স নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন অ্যান্ড একাডেমিক ইম্পর্টেন্স। ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস এই টপিকটি আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে কোর্সে পড়ানো হয়। এছাড়া ইউজিসি নেট, সেট, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এ যেখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে অথবা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, সেখানেও কিন্তু এই টপিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লেকচার আউটলাইন, অর্থাৎ আমরা কোন কোন দিকগুলো আলোচনা করব। বেসিক কনসেপশন, কোর ফিচার্স, কি চ্যালেঞ্জেস অফ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস, মেজর ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস। বেসিক কনসেপশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস এর একদম প্রাথমিক ধারণা কি, সেটা আমরা জানবার চেষ্টা করব। কারণ এই যে কনসেপশন গুলো বা এই যে টপিক গুলো তো ডেফিনিশন সেই অর্থে হয় না, এগুলো ধারণার উপর নির্ভর করে অনেকটা। সেই জন্য আমরা প্রথমেই জানবার চেষ্টা করব এই ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন গুলো কি। এটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় মধ্যে, যেমন সাউথ এশিয়া, যেমন সাউথ ইস্ট এশিয়া, যেমন ইউরোপ, যেমন আফ্রিকা, এই নির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার মধ্যে যে রাষ্ট্রগুলো রয়েছে বা যে ন্যাশন স্টেটস গুলো রয়েছে, তারা একত্রিত হয়ে একটি সংগঠন প্রস্তুত করে। এটি আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন প্রস্তুত করে। কেন প্রস্তুত করে? এর একাধিক লক্ষ্য রয়েছে। এই আন্তর্জাতিক সংগঠনগুলো মানে এই আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠনগুলোর উদ্দেশ্য হচ্ছে তাদের যে রিজিওনাল যে এরিয়া রয়েছে, আঞ্চলিক যে এলাকা রয়েছে, সেই এলাকার অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক স্থায়িত্ব এবং তাদের আঞ্চলিক সিকিউরিটি বা নিরাপত্তাকে সুনিশ্চিত করা। এই ধারণাকে সামনে রেখেই, এই লক্ষ্যকে সামনে রেখেই এই ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন কিন্তু তৈরি হয়। সাধারণ অর্থে আমরা দেখতে পারি, যেমন ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি। ইউরোপের বেশ কিছু রাষ্ট্র একত্রিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন তৈরি করেছে। আবার সাউথ ইস্ট এশিয়া যে অঞ্চল, সেখানকার রাষ্ট্রগুলো একত্রিত হয়ে আসিয়ান তৈরি করেছে, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আবার এই দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ার রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা একত্রিত হয়ে সার্ক তৈরি করেছে। এবার আমরা দেখব একটু স্পেসিফিক ভাবে আমরা একটু জানবার চেষ্টা করব। এরা এই অর্গানাইজেশন কারা তৈরি করে? এই অর্গানাইজেশন গুলো প্রস্তুত হয় ওই আঞ্চলিক যে রাষ্ট্রগুলো রয়েছে, যে অঞ্চল, যেমন দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার যে ন্যাশন স্টেট, জাতিরাষ্ট্র রয়েছে, তারা একত্রিত হয়ে এই সংগঠন বা এই অর্গানাইজেশন ফর্ম করে। দ্বিতীয়, এইম কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সমন্বয় সাধন করা এবং একটি মানে এখানে বলতে গেলে বোধহয় কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন, পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় গড়ে তোলা। তারপরে কি বলছে? ফোকাস, অর্থাৎ কিসের উপর ফোকাস করে এরা করে? বেসিক যে ফোকাস হয় সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি এবং সিকিউরিটি, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থায়িত্ব এবং নিরাপত্তাজনিত বিষয়, আঞ্চলিক নিরাপত্তা। এবং এখানে বলা হয়েছে এনকারেজ, এরা কি বিষয়টা এনকারেজ করে? ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে রিজিওনাল যে এলাকা, যে জিওগ্রাফিক্যাল, যদি আমরা দেখি যে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল রিজিয়ন, এই যে এলাকার, অর্থাৎ ১০-১২টা রাষ্ট্র নিয়ে একটি রিজিওনাল এলাকা হচ্ছে, এই এলাকার উন্নয়ন এবং ইন্টিগ্রেশন। তারপরে কি বলছে?
বেসড অন শেয়ার্ড ইন্টারেস্ট অ্যান্ড কমন চ্যালেঞ্জেস। এরা নিজেদের যে কমন ইন্টারেস্ট রয়েছে সেগুলোকে তারা শেয়ার করে এবং যে এই রাষ্ট্রগুলো যে স্পেসিফিক বা কোনো কমন ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করে। বিভিন্ন অপারেট কি করে হয়? এই অপারেট একটা ফরমাল ইনস্টিটিউশনের মাধ্যমে এবং রুলস এর মাধ্যমে অপারেট হয়। এই রাষ্ট্রগুলোকে নিয়ে যে সংগঠন গঠিত হয়, এই সংগঠনগুলোর নির্দিষ্ট একটি নিয়মাবলী রয়েছে। একটি প্রশাসনিক কাঠামো রয়েছে। এর ভিত্তিতে এই আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো পরিচালিত হয়। এক্সাম্পল হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান এবং সার্কের কথা আমরা বলতে পারি। তাহলে মোটামুটিভাবে আমরা বেসিক কনসেপশনটা বুঝতে পারলাম। কোর ফিচার্স, জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে ভৌগোলিক দিক থেকে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে রাষ্ট্রগুলো রয়েছে বা যে জাতি রাষ্ট্রগুলো রয়েছে সেই জাতি রাষ্ট্রগুলো একত্রিত হয়ে এই সংগঠন তৈরি করে। যেমন আসিয়ান, আসিয়ান হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো একত্রিত হয়ে তৈরি হয়েছে। আবার আফ্রিকান ইউনিয়ন AU যাকে আমরা বলি, আফ্রিকার রাষ্ট্রগুলোকে একত্রিত হয়ে প্রায় ৫৫টা রাষ্ট্র এই সংগঠনের মধ্যে রয়েছে। আবার সাউথ এশিয়ার রাষ্ট্র যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এইগুলোকে নিয়ে তৈরি হয়েছে সার্ক। ফরমাল লিগ্যাল ফাউন্ডেশন, অর্থাৎ এই যে অর্গানাইজেশন এই আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো এগুলো কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের অফিসিয়াল এগ্রিমেন্ট ট্রিটির মাধ্যমে বা চুক্তির মাধ্যমে। আর এই চুক্তির মধ্যেই বা এই এগ্রিমেন্ট গুলোর মধ্যেই কিন্তু এই সংগঠনের অবজেক্টিভস, স্ট্রাকচার এবং এর কি কার্যকারিতা রয়েছে সমস্ত কিছুই লিপিবদ্ধ থাকে। তারপরে কি বলছে? কমন অবজেক্টিভস অ্যান্ড স্কোপ। প্রথমে আমরা বলছি যে এখানে কিছু কমন অবজেক্টিভস রয়েছে। যেমন ইকোনমিক কোঅপারেশন, সিকিউরিটি, ট্রেড প্রমোশন, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ। এই বিষয়গুলোকেই কিন্তু কমন হিসেবে ধরে, কমন অবজেক্টিভ হিসেবে ধরে কিন্তু এই রাষ্ট্রগুলো একত্রিত হয়ে তারা এই আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন প্রস্তুত করে বা গঠন করে। তারপরে বলছে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। এই এই প্রতিষ্ঠানটি বা এই অর্গানাইজেশনটি পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে। এই প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়েই কিন্তু এই অর্গানাইজেশনটি পরিচালিত হয়। যেমন আমরা ইউএনও দেখেছি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তার নির্দিষ্ট কাঠামো রয়েছে। সেই নির্দিষ্ট কাঠামোর মধ্যে তারা কাজ করে। প্রশাসনিক কাঠামো রয়েছে। তেমনি একইভাবে এই সংগঠনগুলো অর্থাৎ আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো মধ্যে কিন্তু কাঠামো যেমন সেক্রেটারিয়েট রয়েছে, বিভিন্ন কাউন্সিলস রয়েছে, কমিটি রয়েছে। এই সবগুলোই কিন্তু এই স্পেসিফিক যে রাষ্ট্রগুলো এই অর্গানাইজেশনের সদস্য, সেই রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের নিয়ে এই প্রশাসনিক কাঠামো কিন্তু প্রস্তুত করা হয়। অর্থাৎ সেক্রেটারিয়েট, কাউন্সিলস, কমিটি প্রমুখ। আর তার মাধ্যমেই কিন্তু এই স্ট্রাকচারটার মাধ্যমেই এই যে স্ট্রাকচার বডিটার মাধ্যমেই কিন্তু এই আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো পরিচালিত হয়। ভলান্টিয়ারি মেম্বারশিপ উইথ সভারেন্টি, অর্থাৎ এই যে সংগঠনগুলো অর্থাৎ আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো, এই সংগঠনগুলো যে সমস্ত রাষ্ট্র বা জাতিরাষ্ট্র সদস্যপদ গ্রহণ করে বা সদস্য হন, তারা কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীনতাকে সামনে রাখে। অর্থাৎ এইখানে সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা স্বেচ্ছায় নেয়। কোনো ভাবে বাধ্যতামূলকভাবে এখানে কিন্তু সদস্যপদ তারা নেয় না। এবং এই সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে বলা যায় যে তারা কিন্তু তাদের যে সার্বভৌমত্ব সেটাকে বজায় রাখে। অর্থাৎ এমন কোনো সংগঠন কাজ করবে না যাতে করে সদস্য রাষ্ট্র রয়েছে বা মেম্বার স্টেটস রয়েছে তাদের সার্বভৌমত্বকে কোনোভাবে ক্ষুণ্ণ হতে হয় বা ক্ষুণ্ণ হয়। এবং এইখানে সদস্য হওয়ার ক্ষেত্রে যেমন স্বেচ্ছায় রাষ্ট্র সদস্য হয়, আবার যদি রাষ্ট্র মনে করে যে তার যে ইন্টারেস্ট বা তার যে কমন ইন্টারেস্ট রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে পালিত হচ্ছে না বা তাদের
যে সার্বভৌমত্ব যে সেখানে বিভিন্ন রকম হস্তক্ষেপ হচ্ছে, তাহলে চাইলে তারা এই সংগঠনের সদস্যপদ থেকে বেরিয়ে আসতে পারে। তৃতীয় কি বলছে? কনসেনসাস ওরিয়েন্টেড ডিসিশন মেকিং। অর্থাৎ এইখানে ডিসিশনস মেকিং গুলো হয় না, এই ধরনের সংগঠনগুলোয় যে সিদ্ধান্ত গ্রহণ হয় সেগুলো মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে হয় এবং ইউনিটি এবং মেম্বার্স মানে সমস্ত সদস্যের সম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেমন আসিয়ানে হয়ে থাকে। রোল ইন পিস এন্ড স্টেবিলিটি, অর্থাৎ এই সংগঠনগুলো ওই স্পেসিফিক অঞ্চলের, ধরা যায় যে সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া বা আফ্রিকা, ইউরোপ, এই যে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, রিজিয়ন, তার যে পিস বা তার যে পলিটিক্যাল স্টেবিলিটি, এই বিষয়গুলোকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় এবং এইগুলোকে সামনে রেখেই কাজ করা হয় এবং এইগুলোর উপর ভীষণভাবে জোরও দেওয়া হয়। তারপরে কি বলছে? মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ। শুধু যে রাজনৈতিক স্টেবিলিটি, ডেভেলপমেন্ট এই নিয়ে কাজ করা হয় তা কিন্তু, সিকিউরিটি এই নিয়ে কাজ করা হয় শুধু কিন্তু তাই নয়। ওই অঞ্চলের অর্থাৎ স্পেসিফিক রিজিওনাল এরিয়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ, ট্রেড, এডুকেশন, এনভায়রনমেন্ট, সোসাইটি, ভেরিয়াস সেক্টরে কিন্তু এরা কাজ করে থাকেন। তাহলে মোটামুটিভাবে আমরা ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস এর কোর ফিচার্স গুলো বুঝতে পারলাম। কি চ্যালেঞ্জেস অফ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই যে আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে তার কিছু সমস্যা রয়েছে, পরিচালনামূলক সমস্যা। প্রথমে আমরা আলোচনা করব জিওপলিটিক্যাল ডিভিশনস। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি রাষ্ট্র অর্থাৎ মেম্বার স্টেটস যারা থাকেন, সেই মেম্বার স্টেটস এর নিজস্ব ইন্টারেস্ট রয়েছে এবং এই যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট গুলো রয়েছে, সেই ইন্টারেস্ট গুলো বা পলিটিক্যাল ভিউ রয়েছে, সেইগুলো যে সবার এক হবে তা নয়। এই সবার এক না হওয়া এবং আলাদা আলাদা পলিটিক্যাল ইন্টারেস্ট থাকা, এটি কিন্তু এই ধরনের সংগঠন চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরি করে। দ্বিতীয়, ওভারল্যাপিং ইনস্টিটিউশনস। একটি রাষ্ট্র একাধিক আন্তর্জাতিক রিজিওনাল অর্গানাইজেশনস অথবা আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকে। এতে কি হয়? একটি রাষ্ট্র একাধিক আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় পলিসির ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি হয়। এর এ নামক একটি সংগঠনের সাথে, এ নামক একটি সংগঠনের পলিসির সঙ্গে বি নামক একটি সংগঠনের পলিসির গন্ডগোল হতেই পারে। কিন্তু দেখা যাচ্ছে এ এবং বি তে দুটো অর্গানাইজেশনেই, দুটোই রিজিওনাল অর্গানাইজেশনে একটি রাষ্ট্র কমন মেম্বারশিপ রয়েছে। এই সমস্যাগুলি রয়েছে। আবার লিমিটেড রিসোর্স। এটি আঞ্চলিক সংগঠন হওয়ায় এর রিসোর্সও লিমিটেড। ফিনান্সিয়াল রিসোর্স লিমিটেড, অ্যাডমিনিস্ট্রেটিভ রিসোর্স লিমিটেড। এতে পরিচালনার ক্ষেত্রে সমস্যা হয়। উইক এনফোর্সমেন্ট। উইক এনফোর্সমেন্ট কেন বলছে? কারণ এখানে কোনো স্ট্রিক্ট অথরিটি নেই যে মেম্বার স্টেট গুলোকে বাধ্য করবে সে রুলস মানতে। এবার মেম্বার স্টেট গুলো ইচ্ছা করলে রুলস মানতে পারে আবার নাও মানতে পারে। সেখানে কিন্তু এই সংগঠনের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রেশারাইজ করতে পারে না যে এই রুলসটা মানো সেটা সংশ্লিষ্ট রাষ্ট্রকে। এরপরে আসি মেম্বার উইথড্রল রিস্ক। মানে এই সংগঠনগুলোতে অর্থাৎ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনে যেহেতু সংগঠনের সদস্যপদ নেওয়াটা রাষ্ট্রের ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে ঐচ্ছিক বা ভলেন্টিয়ারি, সেই জন্য এখান থেকে বেরিয়ে আসাটাও ভলেন্টিয়ারি। ইচ্ছে হলো তারা থাকলো, যদি তাদের স্বার্থ চরিতার্থ না হয়, তাদের যে বক্তব্য সেটা যদি রাখা না হয়, বিভিন্ন ধরনের বক্তব্য থাকতে পারে, তারা কিন্তু বেরিয়ে আসতে পারে সংগঠন থেকে। শেষে কি বলছেন? ন্যাশনাল ভার্সেস রিজিওনাল ইন্টারেস্ট। অর্থাৎ প্রত্যেকটি স্টেটের কিছু রিজিওনাল ইন্টারেস্ট রয়েছে আবার ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে। এই দুটো ইন্টারেস্টের মধ্যে কনফ্লিক্ট কিন্তু এখানে দেখা যায়। তাহলে মোটামুটি ভাবে আমরা
কি চ্যালেঞ্জেস অফ ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস বুঝতে পারলাম। মেজর ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস আন্তর্জাতিক সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠনগুলি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ। এটি ইউরোপের যে রাষ্ট্রগুলো সেগুলোকে নিয়ে গঠিত। 1993 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদস্য হিসেবে ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইটালি, হাঙ্গেরি, গ্রিস এর কথা বলা যেতে পারে এবং জার্মানও এতে রয়েছে, জার্মানি। তারপরে হচ্ছে আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সাউথ ইস্ট এশিয়া সেইখানকার রাষ্ট্রগুলোকে নিয়ে এটি তৈরি হয়েছে। এটি তৈরি হয়েছে 1967 সালে। সদস্য হিসেবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুরের কথা বলা যেতে পারে। এরপর সার্ক। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে এটি তৈরি হয়েছে। 1985 সালে এটি তৈরি হয় বা স্থাপিত হয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে এটি তৈরি। AU আফ্রিকান ইউনিয়ন এটি 2002 সালে তৈরি হয়েছে আফ্রিকা মহাদেশের রাষ্ট্রগুলোকে নিয়ে। 55র মতো রাষ্ট্র এই আফ্রিকার যে অ্যাসোসিয়েশন আফ্রিকান ইউনিয়ন সেখানে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, কেনিয়া, ইথিওপিয়া প্রমুখ। OAS অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলি নিয়ে এটি তৈরি। 1948 সালে এটি স্থাপিত হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এই রাষ্ট্রগুলো এই অর্গানাইজেশনের সদস্য। GCC গালফ কোঅপারেশন কাউন্সিল। এই গালফ কোঅপারেশন কাউন্সিল মিডল ইস্টের রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি। 1981 সালে এটি স্থাপিত হয়েছে। এর সদস্য হিসেবে সৌদি আরব, UAE, কাতার, কুয়েত, ওমানের কথা বলা যেতে পারে। এরপরে হচ্ছে EFTA ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। এটি ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি হয়েছে। এটি 1960 সালে তৈরি হয়েছে এবং এর মেম্বার হিসেবে নরওয়ে, সুইজারল্যান্ডের কথা বলা যায়। এবং সর্বশেষ হচ্ছে APEC এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটি এশিয়ান প্যাসিফিকের অঞ্চলের রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি। 1989 সালে এটি স্থাপিত হয়েছে। অস্ট্রিয়া, ব্রুনাই, কানাডা প্রমুখ এই সংগঠনের সদস্য। মানে মোটামুটিভাবে আমরা মেজর ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনস বুঝতে পারলাম।